স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। জানাবো খবরের বিস্তারিত। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৪টার পর প্রধান উপদেষ্টা প্রবেশ করেন ফরেন সার্ভিস একাডেমিতে। ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ভারত সম্পর্ক এবং জাতীয় নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এই বৈঠকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল, জামায়াতে ইসলামী, ১২ দলীয় জোটের এনপিপি, এলডিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা ইতোমধ্যেই ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। জাতীয় ঐক্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয়েছে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস। আমরা আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে। বিজন, আপনি নিশ্চয়ই জানেন গতকালকের ছাত্রদের সাথে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু উঠে এসেছে, তার মধ্যে তথ্য সন্ত্রাস, মিডিয়ার প্রকৃত অবস্থান ইত্যাদি অন্যতম। তাহলে আজ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে কি কি বিষয় প্রাধান্য পেতে পারে, এছাড়াও আরও কোনো দলের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? না, দেখুন, আসলে ধারাবাহিকভাবে যে বৈঠকটি এতদিন রাজনৈতিক দলগুলোর সাথে হয়ে আসছিল, সেখানে আমরা দেখছি যে পৃথক পৃথক রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা সময় তারা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। কিন্তু এইবারই প্রথম যে সবগুলো রাজনৈতিক দলের সাথে একসাথে তিনি বৈঠকটি করছেন। সেই বৈঠকটি শুরু হয়েছে ৪টা নাগাদ। প্রধান উপদেষ্টা ৪:১০ দিকে প্রবেশ করেছেন। ইতিমধ্যে সেই হিসাবে প্রায় ১ ঘন্টার মতো সময় হয়ে গেছে বৈঠকটি চলছে। যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল এবং বড় ধরনের কোনো সিদ্ধান্ত আজকেই যে আসবে সেটি নয়। আমরা যেমনটি আপনি যে বলছিলেন যে আসলে গতকাল বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে উনি বৈঠক করেছেন, বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। আজকে সবগুলো রাজনৈতিক দলের সাথে তিনি বৈঠক করছেন এবং আগামীকালকে বিভিন্ন ধর্মভিত্তিক যে সংগঠন, সেই সংগঠনের প্রধান যারা আছেন তাদের সাথে উনি বৈঠক করবেন। তারপরে এই যে ৩ দিনের বৈঠকের ফলাফলের ভিত্তিতে একটি নতুন সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আসলে কিভাবে একটি জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে এবং দেশের স্বার্থে কিভাবে একটি ঐক্যমত বা জাতীয় ঐক্যমত গড়ে তোলা যায় সেই বিষয়টি জোর দেবেন। এখন সেটি কিভাবে হবে সেটি আজকে রাজনৈতিক দলগুলো বৈঠক শেষে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, হয়তো জানতে পারবো তারা কি পরামর্শ দিয়েছেন এবং কিভাবে সেই ঐক্যমতটি গঠিত হতে পারে। আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে একটি রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে এবং সেই সাথে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন সেটি চলছে এবং সেই নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সবার নজর এখন যে বাংলাদেশের দিকে যে কি হতে যাচ্ছে। ঠিক এই সময় রাজনৈতিক দলগুলো আসলে চাচ্ছেন যে খুব দ্রুত একটি জাতীয় নির্বাচন, আবার কেউ বলছেন আগে সংস্কার, নির্বাচন পরে। ঠিক এই যখন টালমাটাল অবস্থা দেশে, তখন যে ঐক্যমত প্রয়োজন সেই ব্যাপারে কিন্তু সবাই একমত করছেন। বিশেষ করে রাজনৈতিক দল তাদের বক্তৃতাতে আমরা তার বিবৃতিতে শুনছি যে ঐক্যমত প্রয়োজন, কিন্তু ঐক্যমতটি কিভাবে হতে পারে সেই ফয়সালাটা হয়তো আগামীকালকে বৈঠকটি হবে, তারপরে হয়তো আমরা জানতে পারবো কি সিদ্ধান্ত হতে যাচ্ছে। যেমনটি বলছিলেন যে বিএনপি বা জামায়াত সহ সবগুলো রাজনীতি প্রবেশ করেছেন। তো একটি অসংলগ্ন বিষয় যে আমরা লক্ষ্য করেছি যে এলডিপির কয়েকজন নেতা তারা আসছিলেন এখানে বৈঠকে অংশ নেওয়ার জন্য, কিন্তু তাদের যে গেটে তাদের তালিকা এবং তাদের নাম না থাকায় তারা প্রবেশ করতে পারেনি, তারা বেরিয়ে গেছেন। এছাড়া যে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা ভিতরে প্রবেশ করছেন। তো যেমনটি বলছিলাম যে 1 ঘন্টার মতো সময় হয়ে গেছে। তো আরও হয়তো এমনিতেই প্রধান উপদেষ্টা সাধারণত আমরা যতটুকু জেনেছি যে 40 থেকে 45 মিনিট সময় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে দিয়ে থাকেন, কিন্তু আজকে 1 ঘন্টার মতো হয়ে গেছে। আরও কিছুক্ষণ হয়তো বৈঠকটি হবে, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো আমরা পরবর্তী নিউজে প্রবেশ করার আগে বিজন কুমার দাস, বৈঠকটি শেষ হলে নিশ্চয়ই আরো নতুন কোনো তথ্য পাবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। কঠিন সময়ে পার করছে দেশ, তাই সংঘাত নয় সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলেও এ সময় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। অতীতের যে কোনো সময়ের তুলনায় জনগণকে আরও সচেতন থাকার আহ্বানও জানান ডক্টর ইউনূস। বলেন, অন্য কেউ নয়, দেশের জনগণই নির্ধারণ করবে জাতির ভবিষ্যৎ। এখন নেওয়া পদক্ষেপের প্রভাব ভবিষ্যতে পড়বে বলেও জানান প্রধান উপদেষ্টা। Please remember, globally we are at a strategically critical times.
দয়া করে মনে রাখবেন, বৈশ্বিকভাবে একটি জটিল সময় পার করছি এবং বাংলাদেশ তার বাইরে নয়। এখন নেওয়া পদক্ষেপের বর্তমান ও ভবিষ্যতে প্রভাব পড়বে। একমাত্র দেশের জনগণই নির্ধারণ করবে আমাদের জাতির ভবিষ্যৎ। এজন্য আমাদের আগের তুলনায় বেশি ঐক্যবদ্ধ থাকতে চেষ্টা করতে হবে। চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে চলছে বিএনপির বিভাগীয় কর্মশালা এবং এতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি দেখে নেব তার বক্তব্য। আমি যেটি বুঝি, আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ আছেন, আমি মনে করি তারা আমার সাথে একমত হবেন। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অনেক কঠিন। যে কোনো নির্বাচনে আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন। তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। অদৃশ্য শক্তি এখানে, ওই যে চট্টগ্রাম বন্দরে বললো না অনেক ষড়যন্ত্র কাজ করছে, একজন বললে প্রশ্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা আপনার বিরুদ্ধে, যেহেতু আপনি বিএনপির প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর রাস্তায় এগুলো চিন্তা করুন। আপনারা, আপনি ছাত্র দল হন, যুব দল, স্বেচ্ছাসেবক, বিএনপি, তাঁতি দল, মহিলা দল, যেই হন না কেন, আল্লাহর রাস্তায় এগুলো একটু চিন্তা করুন। বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উপড়ে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আশা করব, আমি বিশ্বাস করি যে যেই কথাগুলো আপনাদের সামনে শেষে আমি এসে বলেছি, আমি জানি সারাদিন শেষে আপনারা আজকে ক্লান্ত, খুব বেশি কথা শুনতে এখন ভালো লাগবে না, কিন্তু যে কথাগুলো না বললেই নয়, আমি আপনাদের সামনে সেই কথাগুলি তুলে ধরেছি। আমি অনুরোধ করব, বিগত 15-16 বছর আপনারা অক্লান্ত অত্যাচার নির্যাতন সহ্য করে আপনারা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। আসুন আমরা সকলে মিলে, আমরা যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি, আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য যাতে আগামী দিনে আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, আমরা সেই ব্যাপারে সচেতন থাকি। যে অত্যাচার নির্যাতন সহ্য করেছি, এখনো বহু মানুষের নামে মিথ্যা মামলা আছে, এখনো সেই মামলা উঠে নাই, মামলার খড়গ এখনো রয়ে গেছে। কাজে আসুন, যেই নির্যাতন আমরা সহ্য করেছি, যেই বিসর্জন আমরা দিয়েছি, সেই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, এই কষ্ট করেছি, সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে আমরা সচেতন থাকি। আমরা 31 দফা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক, আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাআল্লাহ জনগণের সাথে থাকব, কারণ জনগণই, রাজনৈতিক দল হিসেবে জনগণই আমাদের শেষ ভরসা। প্রিয় সহকর্মীবৃন্দ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। 5ই আগস্টের পর 11 জন শীর্ষ সন্ত্রাসী ও 174 জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। আর পালিয়ে যাওয়া 2200 বন্দীর মধ্যে 700 জন এখনও গ্রেপ্তার হয়নি। সকালে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। দেশের কারাগারগুলোর বর্তমান অবস্থা জানাতে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় গত 3 মাসে দেশের সর্বমোট 69টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান কারা মহাপরিদর্শক। অতি পুরাতন কারা আইন এবং বিধিবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করা সহ কারা কর্মকর্তা কর্মচারীদের কল্যাণমুখী নানা পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 1899 জনের একটা জনবল অলরেডি অ্যাপ্রুভ হয়েছে এবং আরও জনবলের চাহিদা আমরা প্রেরণ করেছি। পদ পদবীর আপগ্রেডেশনের প্রস্তাবনা, নিয়োগ বিধি পরিবর্তন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিকরণের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং তা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে 11 শীর্ষ সন্ত্রাসী। জামিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যেহেতু হটলাইন চালু করার ব্যবস্থা করছি, আমরা আশা করছি যে এই তথ্যগুলো আপনারা হটলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। পালিয়ে যাওয়া 2200 মধ্যে গ্রেফতার 1500। রক্ষীরা ওখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। বাট ডেফিনেটলি নিরাপত্তা দুর্বলতা ছিল, যে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং এই বিষয়ে যাতে পরবর্তীতে এরকম যাতে ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব।
কারাগারগুলোতে প্রিজন সেল নির্মাণ হলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যাবে বলে মনে করেন কারা মহাপরিদর্শক। কেন্দ্রীয় কারা হসপিটাল যখন বাস্তবায়িত হবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারে 2021 সালে মাহমুদুর রহমান পরিচয়ে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। তার সঙ্গে মেয়ে সামিরা তানজিন চৌধুরীর ডিএনএ মিলে গেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিস চৌধুরীকে তার শেষ ইচ্ছে অনুযায়ী দাফন করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। 2021 সালে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান বিএনপি নেতা হারিস চৌধুরী। সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুর রহমান নামে সে সময় তার দাফন হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন হারিস চৌধুরী। বিষয়টি নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় তার পরিবারকে। পরে বাবার পরিচয় শনাক্তে আদালতে রিট করেন তার মেয়ে। গত 5 সেপ্টেম্বর রিট আবেদন শুনানিতে মরদেহ তুলে ডিএনএ শনাক্তের অনুমতি দেওয়া হয়। পরীক্ষার পর মেয়ে সামিরা তানজিমের সঙ্গে ডিএনএর মিল পাওয়া যায় হারিস চৌধুরীর। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। মৃত্যুর 3 বছর পর জানা গেল সেই মাহমুদুর রহমানই বিএনপি নেতা হারিস চৌধুরী। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা আশরাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এটা একটা প্রেসিডেন্ট ইস্যু ছিল যে তারা কোনোভাবেই, উনি জীবিত দেশের মাটিতে ছিলেন এত লম্বা সময় ধরে, এটা ওনারা কোনোভাবেই ওই গভর্নমেন্ট পাবলিকলি অ্যানাউন্স করতে চায় না। ডিএনএ টেস্টের রিপোর্ট মেলায় বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ রাষ্ট্রীয়ভাবে দাফন করতে আর কোনো বাধা রইল না। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা রাজনৈতিক, বাণিজ্যে এর কোনো প্রভাব পড়বে না। স্বাভাবিক প্রক্রিয়াতেই দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম চলবে। সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি আরও জানান, দেশে আমদানি পণ্যের প্রভাব বাজারে পড়তে আরেকটু সময় লাগবে। সয়াবিনের দাম হঠাৎ অনেক বেড়ে যাওয়া প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সরবরাহ থেকে বিপণন ব্যবস্থার সব জায়গাতেই সিন্ডিকেট, যা নিয়ন্ত্রণ হচ্ছে নানান জায়গা থেকে। এসব সিন্ডিকেট ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাজনীতিবিদদের সহায়তা প্রয়োজন। রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও জানান অর্থ উপদেষ্টা। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে না। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। সো এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। সক্ষমতা থাকলেও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের টাকা ফেরত দিচ্ছেন না ঋণ খেলাপিরা। উদ্ধার করতে গেলেই একের পর এক রিট করেন তারা। এজন্য খেলাপিদের রিটের বিষয়ে কড়াকড়ির দাবি ব্যাংক কর্মকর্তাদের। একই সাথে অর্থ পাচার স্থায়ীভাবে বন্ধের তাগিদ তাদের। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, পাচার করা অর্থ ফেরানোর কাজ এরই মধ্যে অনেকটাই এগিয়েছে। রাজধানীতে এক সংলাপে এসব কথা বলেন তারা। খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 2,85,000 কোটি টাকা। ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তারা বলছেন, বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় নামে বেনামে লোন দেয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার পরিবর্তন হলেও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের টাকা ফেরত দিচ্ছেন না। অর্থ ফেরত না দিতে সংগঠন খুলে বসেছে ঋণ খেলাপিরা। অনিয়মিতভাবে লোন যেগুলো গেছে তাগুলা নিয়মিত পন্থার মধ্যে আদায় করা বড় ডিফিকাল্ট। যারা দিতে পারতেছে তারাও দিচ্ছে না, বিকজ দে আর ওয়েটিং যে রিট্রিট করে কিছু করা যায় কিনা। এদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে, তারা কোনোভাবেই সেসব সুযোগের সদ্ব্যবহার করে না। লোন ডিফল্টার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে যে আমরা কেউই লোন শোধ করব না। বলেন, ব্যাংক খাতে তদবির বাণিজ্য এখনো বহাল। চাকরি দিতে হবে তাদের আত্মীয় স্বজনকে, তাদের প্রমোশন দিতে হবে, তাদের ট্রান্সফার করতে হবে এবং এটা একদম তলা থেকে উপর পর্যন্ত তদবিরের পর তদবির আসে স্যার। সংকট সমাধানে পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অ্যাসেট রিকভারি টাস্কফোর্সে আমরা কাজ করছি এবং এই কাজও অনেকখানি এগিয়েছে। অনেক বিদেশি সহায়তা আমরা পাচ্ছি
US গভর্নমেন্ট, UK গভর্নমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন এজেন্সিজ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, মানে সুইস Basel based organization, all of them are providing us support. 2025 সালের জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি 7% এবং 2026 সালে 5% নামবে বলে মনে করছেন তিনি। সেগুলোকে যদি কোলেক্ট করে ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বিদ্যুৎ খাতে কয়েকটি সংস্কার করে বছরে প্রায় 14,000 কোটি টাকার সাশ্রয় করা সম্ভব। দেয়া হয়েছে ক্যাপাসিটি চার্জ কমানোর পরামর্শ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস IEEFA এর নতুন গবেষণা প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। বুধবার সকালে এই প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এই গবেষণাকে ইতিবাচক জানিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। প্রতি বছর বিদ্যুৎ খাতে বড় অঙ্কের ভর্তুকি দেয় সরকার। গেল 5 বছরে এই ভর্তুকির পরিমাণ প্রায় 1,26,000 কোটি টাকা। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান IEEFA এর নতুন গবেষণা বলছে, কেবলমাত্র সংস্কার করেই বিদ্যুৎ খাতে বছরে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। ইন্ডাস্ট্রি সেক্টরকে পুরোপুরি গ্রিডের উপর নির্ভর করতে হবে। যে গ্যাস বেস সিস্টেম আছে, যেমন গ্যাস বয়লার আছে, এগুলোকে যদি ইলেকট্রিক বয়লারে বা ইলেকট্রিক সিস্টেমে কনভার্ট করা হয় গ্র্যাজুয়ালি, তাহলেও গ্রিডের বিদ্যুতের উপর চাহিদা বাড়বে এবং এই রাজস্ব ঘাটতিটা ক্রমান্বয়ে শূন্যের দিকে নিয়ে যাওয়া যাবে। তবে এটা করতে হলে অবশ্যই যেটা নিশ্চিত করতে হবে, রিলায়েবল গ্রিড ইলেকট্রিসিটি, সেটা এনশিওর করতে হবে ইন্ডাস্ট্রির জন্য। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অনেক বেশি থাকায় প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে গুনতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। তাই অব্যবহৃত সক্ষমতা কমানোর পরামর্শও দেওয়া হয়েছে প্রতিবেদনে। আমাদের যে এখন আন্ডার কনস্ট্রাকশন পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখান থেকে যদি আমরা কয়েক হাজার, প্রায় 4,000 বা 4,500 মেগাওয়াট খরুচে পাওয়ার প্ল্যান্টগুলোকে বন্ধ করি, তাহলে এবং সেই সাথে প্রায় 4,000 মেগাওয়াটের মতো নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যোগ করি, তাহলে আমাদের সর্বমোট সক্ষমতা গিয়ে দাঁড়াবে 35,239 মেগাওয়াট এবং রিজার্ভ মার্জিন এক্ষেত্রে কমে দাঁড়াবে 36%। এবং এটা বিপিডিবিকে ক্যাপাসিটি পেমেন্ট কমাতেও সহায়তা করবে। এমন গবেষণা ইতিবাচক, এমনটাই বলছেন বিশ্লেষকরা। পিডিবিকে যদি এই যেই গ্যাসটা ক্যাপটিভে যাচ্ছে তার ইভেন অর্ধেকও যদি দেয়, তারা যথেষ্ট বিদ্যুৎ তৈরি করে রিলায়েবল বিদ্যুৎটা দিতে পারবে। হ্যাঁ, কিন্তু কোনটা আগে হবে এখন এইটা সরকার, এই রিস্কটা সরকারও নিতে পারছে না, ইন্ডাস্ট্রিও নিতে পারছে না। তো সব মিলে আমরা একটা কিন্তু ওনাদের যে কনক্লুশন, ওনার যে স্টাডি, এটা ঠিক আছে। বিদ্যুৎ খাতে অপচয় কমাতে দ্রুত স্মার্ট গ্রিড তৈরির পরামর্শও দেন তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 18 ডিসেম্বরের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ও তাদের হাজিরের নির্দেশও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকেও আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। 14 বছর আগে নিজেদের গড়া ট্রাইব্যুনালে এসে তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সাথে বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরীর কুশল বিনিময়ের এই ছোট্ট ভিডিও আজও ভাইরাল হয়ে আছে নেট দুনিয়ায়। সে সময় ঘটনাটি বেশ আলোড়ন তুলেছিল। সময়ের ব্যবধানে এবার নিজেদের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়াই কামরুল ইসলাম। বুধবার যখন তাকে হাজির করা হয়, তখন পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। প্রিজন ভ্যান থেকে বের করার সময় অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকেন আমির হোসেন আমু। শুনানি শেষে তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। প্রসিকিউশন বলছে, 19 জুলাই গণভবনে 14 দলের বৈঠকে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। এরপরই বেপরোয়া হয়ে ওঠে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ ক্যাডার বাহিনী। 14 দলের একটি বৈঠক সংগঠিত হয় এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ঢাকা 2 আসনে কামরাঙ্গীরচর ও সাভার এলাকায় নিরীহ ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার। এই দুজনকেই গ্রেপ্তার দেখিয়ে 18 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ঢাকা 2 আসনের এমপি হিসাবে তার এলাকায় অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়। এদিন যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার অভিযোগে সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওসি থেকে এই কার্যক্রম নেতৃত্ব দিয়েছেন। জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের মধ্যে এ পর্যন্ত ৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। সাকিব আল হাসানকে বিপিএল এ পেতে এখনো আশাবাদী চট্টগ্রাম কিংস, এমনটাই জানিয়েছেন দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল সাজানো কিংসের আশা মাঠের বাইরের আয়োজনের পাশাপাশি মাঠের খেলাতেও জমবে বিপিএল। আগামী সপ্তাহে ঢাকায় আসবেন দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহিদ আফ্রিদি। সাকিব আল হাসান নামটাই একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ড ভ্যালু কি এবার মিস করতে যাচ্ছে বিপিএল? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে আসতে না পারা, উইন্ডিজ সফরের দলে না থাকা এবং সাকিবের জুড়ে দেওয়ার শর্ত, সব মিলিয়ে আপাতত সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু এখনই আশা ছাড়ছে না চট্টগ্রাম কিংস। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামির কাদের চৌধুরী জানান, বিপিএলে সাকিবকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। আমার সাথে লাস্ট আলাপ সপ্তাহ 10 দিন আগে হয়েছে, 10 দিন আগে হয়েছে। এর মধ্যে তো উনিও খেলার মধ্যে আছে, তো ওরকম কোনো আলাপ হয়নি। মেবি আজকালের মধ্যে আরেকবার কথা হবে। আমি শেষ পর্যন্ত ওয়েট করব। আমি আলাপ করেছি এমনি আনঅফিশিয়ালি, একটু হালকা পাতলা একজন ডাইরেক্টরের সাথে আলাপ করেছি। উনিও বললো দেখা যাক আর কি হয় না হয়, এতটুকুই আর কি। সাকিব আল হাসান দলে থাকলে জুনিয়ররা অনেক কিছু শিখতে পারে। শেষ পর্যন্ত সাকিব না থাকলে ব্র্যান্ড ভ্যালু কমবে বলে মনে করেন সামির কাদের। সাকিব কিন্তু ইজ এ বড় ব্র্যান্ড ক্রিকেটের ক্ষেত্রে, বিপিএল ইটসেলফের ক্ষেত্রে। আপনার উনি থাকলে আরও হয়তোবা জিনিসটা বড় স্কেলে হতো, বড় স্কেলে এখনও হবে, আমি সেটা বলছি না। বাট মেবি ব্র্যান্ডিং ট্যান্ডিং এগুলোর ক্ষেত্রে, আপনার স্পন্সরশিপের ক্ষেত্রে সাকিব আসলে আরও কিছু বাড়ত। তো আমিও তো ওই উদ্দেশ্যে সাকিব আল হাসানকে নিলে কিছু আমার স্পন্সরশিপ বাড়তি আসবে, ওগুলো চিন্তা ভাবনা করেই আমি নিয়েছি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দল গড়েছে চট্টগ্রাম কিংস। তিনি বলেন, মাঠের বাইরের নানা আয়োজনের পাশাপাশি মাঠের খেলাতেও এবার জমে উঠবে বিপিএল। একটা প্রোগ্রামে যেটাতে গিয়েছি, ওটাতে গিয়ে মানে বুঝতে পারছি যে এরকমভাবে ওনারাও যারা অতিথি ছিলেন তারাও এরকম এক্সপিরিয়েন্স করেনি। তো সেই ক্ষেত্রে বলতে পারছি এটা পজিটিভ, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তো জিনিসটা আস্তে আস্তে আগাচ্ছে। আগামী সপ্তাহেই ঢাকায় আসছেন চট্টগ্রাম কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহিদ আফ্রিদি। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। রংপুরে দখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকা শ্যামাসুন্দরী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। দুপুরে নগরীর 3টি স্থানে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দীর্ঘদিন পরে হলেও শ্যামাসুন্দরী উদ্ধারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তবে কার্যক্রম যেন থমকে না যায় এমন দাবিও তাদের। অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ দেওয়ার পর বুধবার শুরু হয় খাল উদ্ধার অভিযান। দুপুরে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর কেরামতিয়া এলাকায় অভিযানে নামেন। সঙ্গে ছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সম্মিলিত কার্যক্রমকে স্বাগত জানায় নগরবাসী। আমরা ছোটতে কিন্তু গোসল করছি, এখানে মাছ ধরছি এবং ধোপারা কাপড় ধুতো, আর এখন সেই শ্যামাসুন্দরীর মধ্যে নাকি রুমেল দিয়ে আমাদের থেকে ধরে যেতে হয়। আমরা তো এই অভিযানকে স্বাগত জানাই। আমাদের যেটা জায়গা ছিল সেটা আমরা ছেড়ে দিচ্ছি, অন্য জায়গাগুলোতেও যেন এইভাবেই দখল মুক্ত হয়। আমি আশাবাদী তারা যেন এটা লোক দেখানো না করে, ক্ষণিকের জন্য না করে। 16 কিলোমিটার দীর্ঘ শ্যামাসুন্দরী অবৈধ দখল আর ময়লা আবর্জনার ভাগাড়ে এখন মৃতপ্রায়। এর আগে খালটি উদ্ধার ও সংস্কারে 2 দফায় গচ্ছা 37 কোটি টাকা। শ্যামাসুন্দরীকে উদ্ধারের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির ফলশ্রুতিতে আমরা রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা উদ্ধারে নেমেছি। বিপ্লবের যে স্পিড, এই স্পিডকে ধারণ করে আমরা শ্যামাসুন্দরী দখল মুক্ত করব। দখলদারিত্ব যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আসলে এখানে আর ক্ষমতার প্রভাব খাটবে না। জেলা প্রশাসন বলছে 117 জন দখলদারের 25টি নথি প্রস্তুত করা হয়েছে। দখল মুক্ত না হওয়া পর্যন্ত চলবে উচ্ছেদ অভিযান। এ পর্যন্ত 117 জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে এবং আগামীকাল থেকে প্রতিনিয়ত যে উচ্ছেদ কার্যক্রম এটা চলমান থাকবে। একই সাথে জরিপ কার্যক্রমও চলমান থাকবে। এবং খাস খতিয়ানের অধীনে কোনো জায়গায় বিষয়ে যদি কেউ আপত্তি দেয়, সেই আপত্তি আমরা সাথে সাথে রিজেক্ট করে দিচ্ছি। বিপ্লব পরবর্তী এবার শ্যামাসুন্দরীর প্রাণ ফেরাতে পুনর্খননের সাথে দখল মুক্ত হবে এমন আশা নগরবাসীর। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। কক্সবাজার সমুদ্র সৈকতে বিধ্বংসী মূর্তি রূপে দাঁড়িয়ে আছে সর্ববৃহৎ প্লাস্টিকের রোবট দানব।
রক্তমাংসহীন হলেও দানবটির হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষত বিক্ষত মানবদেহ, প্রকৃতি ও প্রাণ বৈচিত্র্য। দূর থেকে প্রথম দর্শনে ভয় পেলেও কাছে যেতেই কেটে যাবে সেই ভয়। এটি আসলে ভাস্কর্য, যা তৈরি করা হয়েছে সৈকত উপকূল থেকে সংগৃহীত 10 মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে। প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতেই এই কার্যক্রম, বলেছেন আয়োজকেরা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নামতেই চোখে পড়ছে বিশাল আকৃতির আকাশছোঁয়া দানবের, যার উচ্চতা 62 ফুট। এবার দানবটি এসেছে ভয়ঙ্কর মূর্তিরূপ ধারণ করে। তার সঙ্গে বিস্তৃত বালিয়াড়ির সৈকতে দাঁড়িয়ে রয়েছে আরও 2টি ছোট আকৃতির দানব, যাদের উচ্চতাও 15 ফুট করে। প্রায় 10 মেট্রিক টন পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে 62 ফুট উচ্চতার এ দানবটি তৈরি করা হয়। প্লাস্টিক দানবটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। দানব এটা ধরা পৃথিবীর সবচেয়ে উঁচু প্লাস্টিক দানব, যেটার উচ্চতা 62 ফিট। গত 1 মাস ধরে এটা তৈরির কাজ করছি। প্লাস্টিক বর্জ্যে নির্মিত দানব দেখতে ভিড় করেছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা। জানতে পারছেন দানবটির দেহে বয়ে বেড়ানো প্লাস্টিক দূষণে প্রাণ প্রকৃতির ক্ষতির মাত্রা। বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে এসে দেখি বিশাল এক দত্তের মতন প্লাস্টিক দাঁড়িয়ে আছে আমাদের মাঝে। এটা দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটা জিনিস এইখানে পরিদর্শন করা হয়েছে, এটা মানুষের সচেতনতা বাড়াবে। সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য ফেলায় উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ। হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন। পর্যটকদের সচেতনতার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে এমন প্রদর্শনী, বলছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন। বর্জ্য ম্যানেজমেন্টে সরকারের যে ব্যাপক একটি খরচ হয়, সেই খরচ কিছুটা হলেও কমাতে আমরা সক্ষম হব। পাশাপাশি মানুষকেও আমরা বোঝাতে সক্ষম হব যে বর্জ্যকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় রিসাইকেলের মাধ্যমে। মূল উদ্দেশ্য সচেতনতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারব। আগামী 4 মাস সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে দানবটি। এর আগে 2022 সালে সমুদ্র সৈকতে 35 ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।